ঠিক আছে, ব্যাসোফিল বাড়ার ম্যাক্সিমাম কারণই কি, বডিতে যদি ক্যান্সার রিলেটেড কিছু থাকে তাহলে কি ব্যাসোফিলে বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাসোফিল কখনো কমে না, তাই না, ব্যাসোপেনিয়া হয় না। কিসের জন্য? ব্যাসোফিলের নর্মাল রেঞ্জ কত? ব্যাসোফিলের নর্মাল রেঞ্জ কত সাধারণ সাহেব? স্যার সাধারণত রেঞ্জ দেখা যাচ্ছে 0.00 থেকে 0.1%। ঠিক আছে, তার মানে 0 থেকে 1%, বেশিরভাগই জিরো থাকে। ঠিক আছে। তাহলে 0 থেকে 1% যদি হয়, 0-র নিচে তো আর নামা সম্ভব না, ঠিক আছে। এখন 1-এর উপরে যদি উঠে তাহলেই কি সমস্যা, ঠিক আছে। এখন 0-র নিচে তো আর কখনো নামবে না, তার মানে ব্যাসোপেনিয়া কখনো হবে না, ব্যাসোফিলিয়াই সব সময় হবে, ঠিক আছে। এই যে ইসোনোফিল, ব্যাসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট যা পড়ছেন এগুলাই হেমাটোলজি, এগুলাই প্যাথোলজির টেস্ট, তাই না। এরপরে কি পড়ছেন? প্লাজমা পড়ছেন না? প্লাজমা কাকে বলে? আপনারা মনে করছেন ফার্স্ট সেমিস্টার পড়ে আসছে, এটা আর জীবনে কোনোদিন লাগবে না, ঠিক আছে। ফার্স্ট ইয়ারটা হচ্ছে আপনার কাছে কি, যদি আরবি লাইনে পড়েন আলিফ বা তাসা, ইংরেজি লাইনে পড়লে ABCD, বাংলা লাইনে পড়লে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এরপর আপনি যেখানেই যান এগুলো ছাড়া আর চলতে পারবেন না। ওকে, ক্লোরোকুইনে আসেন, আমরা থেমে গেছি, আমরা অনেকগুলা শেষ করার চিন্তা করছিলাম, করেও ফেলতাম যদি মাঝখানে এই গল্পগুলো না করতাম। দেখেন, ক্লোরোকুইন হচ্ছে কি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, আর ম্যালেরিয়ার জীবাণুগুলো আক্রমণ করে কাকে? আরবিসি কে। আপনি বলেন তো স্যার, আরবিসির কাজ কি? রেড ব্লাড সেলস। কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ আরবিসি? রক্তলাল। আরবিসি আবার শ্বেতকণিকা হয়ে গেল। হোয়াইট ব্লাড সেল হচ্ছে শ্বেতকণিকা, আর আরবিসি লিউকোসাইডের কাজ বলেন স্যার আপনি, লিউকোসাইডের কাজ বলেন। থ্রম্বোসাইডের কাজ বলেন। এটা রক্ত জমাট বাঁধায়, থ্রম্বোসাইট। থ্রম্বোসাইডের নরমাল রেঞ্জ কত? এগুলো আপনাকে একদম এমন ভাবে মুখস্থ করতে হবে যেমন ভাবে আপনার কি নিজের নাম মুখস্থ, বাপের নাম মুখস্থ, মায়ের নাম মুখস্থ, সেইরকম ভাবে মুখস্থ রাখতে হবে। থ্রম্বোসাইট যেহেতু ব্লাডি রেড, হ্যাঁ, থ্রম্বোসাইট এখন 150 থেকে 400 বলা যাবে না, 1.5 লাখ থেকে 4 লাখ, 150 থেকে 400 সাথে তাহলে গুণন করতে হবে 3টা শূন্য, ঠিক আছে। 1.5 লাখ থেকে 4 লাখ 10 টু দি পাওয়ার 3 ইয়া করতে হবে তাহলে। আচ্ছা, ক্লোরোকুইন দেখেন, যেহেতু আমাদের ম্যালেরিয়ার জীবাণুগুলো আরবিসি কে আক্রমণ করে, আরবিসি গুলাকে যখন ভাঙা শুরু করে তখনই কি হয়, শরীরে জ্বর হয়। তাহলে এই ম্যালেরিয়ার জীবাণুগুলো কোথায় কোথায় থাকবে? আরবিসি তেই থাকবে। আমরা যখন ক্লোরোকুইন খাবো, ক্লোরোকুইন কাকে কাকে ধরবে? শুধুমাত্র ইনফেক্টেড আরবিসি, যে আরবিসির মধ্যে ম্যালেরিয়ার জীবাণু আছে। তাহলে ওর ভিতরে কি করতে হবে? আগে ক্লোরোকুইনকে যেতে হবে। তাহলে লেখেন ইন্টার ইনটু দ্য ইনফেক্টেড আরবিসি। enter into the infected RBC, ঠিক আছে, enter into the infected RBC, ঠিক আছে। তাহলে এটার কাজ কি করবে? ওই ম্যালেরিয়ার যে প্যারাসাইট গুলো আছে, এদের যে ডিএনএ গুলো আছে, আরএনএ গুলো আছে, এদের সাথে ইন্টারঅ্যাক্ট করে কি করবে? ওই ডিএনএ সিনথেসিস, আরএনএ সিনথেসিসকে কি করে দিবে? বন্ধ করে দিবে, ঠিক আছে। তাহলে ডিএনএ ম্যাটেরিয়ালের সাথে সে কি ইন্টারঅ্যাক্ট করবে? আমরা ডাইরেক্টলি বলতে পারি ইনহিবিট, ব্লক রেপ্লিকেশন। দেখো স্যার, ইনহিবিটর শুধু বলতেছেন, ইনহিবিট বা ব্লক যেকোনো একটা, ব্লক রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ব্লক রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন। আচ্ছা, এই দুইটাই লেখেন, ব্লক রেপ্লিকেশন এন্ড ট্রান্সক্রিপশন। তার মানে কি, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে দিবে না, ডিএনএ থেকে কি আরএনএ তৈরি হতে দিবে না, আরএনএ তৈরি না হলে কি প্রোটিনও তৈরি হবে না।
ঠিক আছে, আরএনএ তৈরি না হলে কি হবে? প্রোটিন তৈরি হবে না। নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিট, লেখেন ইনহিবিট নিউক্লিক অ্যাসিড বা ব্লক নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। অ্যাসিড সিনথেসিস লাস্টে কি? প্যারাসাইটিক্যাল ডেথ বা ডেথ অফ প্যারাসাইট, যেটাই লেখেন। ম্যালেরিয়া প্যারাসাইট এখন কি করবে? মারা যাবে। তার মানে খুব সহজভাবে মনে রাখতে হবে যে ক্লোরোকুইন যখন আমি খাবো, ক্লোরোকুইন সবার আগে আমার কি ইনফেক্টেড আরবিসি তে ঢুকবে। আরবিসি তে ঢোকার পর আরবিসির ভিতরে যে ম্যালেরিয়া প্যারাসাইটটা আছে, ম্যালেরিয়া প্যারাসাইটের ডিএনএ রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন বন্ধ করে দিবে। ট্রান্সক্রিপশন বন্ধ করে দিলে ম্যালেরিয়া প্যারাসাইটের নিউক্লিক অ্যাসিড আর তৈরি হবে না। আলটিমেট কি? ম্যালেরিয়া প্যারাসাইট মারা যাবে। ঠিক আছে, এইটুকু মনে থাকবে না? এরপরে কি পড়বো আমরা? না, কুইনিনটা আর পড়বো না। ক্লোরোকুইনটা যেহেতু কিটোকোনাজল, হ্যাঁ অ্যান্টিফাঙ্গাল কিটোকোনাজল। ঠিক আছে, কিটোকোনাজল। ফাঙ্গালের সবগুলো কিভাবে কাজ করবে? যেটা জল আছে সবগুলো একইভাবে কাজ করে, সেই জন্য আমরা অ্যান্টিফাঙ্গালের ভিতরে কিটোকোনাজলগুলোকে শুধু নিয়ে আসছি। কিটোকোনাজল, ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল সবগুলোকে একইভাবে কাজ করে। নাইস্টেটিনের কাজ আলাদা, তারপর কি অ্যাম্পিটেরিসিন বির কাজ কি আলাদা। শুধুমাত্র জল না হলে তো আমরা অ্যান্টিফাঙ্গালই দিতাম এই জায়গাটায়। আপনি আমার কথা বুঝেন না? যদি মেকানিজম সবগুলোর এক হতো তাহলে গ্রুপের নাম দিতাম, কিন্তু পুরো অ্যান্টিফাঙ্গালের নাম দিতাম। জলগুলো একভাবে হ্যাঁ, শুধু জলগুলো একভাবে। যখন আমরা পিপিআই মেকানিজম করব তখন কিন্তু কি পিপিআই দিয়েই করি, কারণ সবগুলা মেকানিজম কি একই রকম। বিটা ল্যাকটামের সবগুলা মেকানিজম কি একই রকম, সেই জন্য পুরো বিটা ল্যাকটাম লিখছে। যদি দুই চারটা মেকানিজম আলাদা থাকতো তাহলে কিন্তু আমরা আলাদা করে কি লিখে দিতাম। এটা কি স্যার অ্যান্টিফাঙ্গাল হবে না স্যার? মানে কিটোকোনাজল। কিটোকোনাজল অ্যান্টিফাঙ্গাল না, গ্রুপের আর কি। ঠিক আছে, যতগুলা জল আছে সবগুলা মেকানিজম এখানে। ওকে, তাহলে কিটোকোনাজল দেখেন, আমরা এর আগে পড়ছিলাম যে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল দুইটারই কি থাকে? সেল ওয়াল তো অবশ্যই থাকবে, কারণ এগুলো কি একটা পরিপূর্ণ সেল, তাই না? এটা তো ভাইরাস না। ব্যাকটেরিয়ার চেয়ে ফাঙ্গাল সেল ওয়ালটা কি বেশি স্ট্রং, মজবুত, তাই না? তাহলে দেখেন ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মূল উপাদান কি ছিল মনে আছে? ব্যাকটেরিয়ার সেল ওয়াল, আমরা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের মোড অফ অ্যাকশন করছি না? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন ছিল। না, উপাদান না, ওটা তো মূল উপাদান না। মূল উপাদান ছিল কি? পেপটাইডোগ্লাইকেন। এই পেপটাইডোগ্লাইকেনের ক্রস লিংকিংটা মেইনটেইন করতে কে? ট্রান্সপেপটাইডেজ, তাই না? জি। ট্রান্সপেপটাইডেজ এনজাইম। ব্যাকটেরিয়াটা এই অ্যান্টিবায়োটিকগুলো এসে কি করতো? ট্রান্সপেপটাইডেজ এনজাইমটাকে ব্লক করে দিত, পেপটাইডোগ্লাইকেনের ক্রস লিংকিং বন্ধ হয়ে যেত, ব্যাকটেরিয়ার সেল ওয়ালে ছিদ্র হয়ে যেত, তাই না? বাট ফাঙ্গাল সেল মেমব্রেন, এটা যদি ব্যাকটেরিয়া হয়, হ্যাঁ, তাহলে এটার সেল মেমব্রেনের মূল উপাদান পেপটাইডোগ্লাইকেন। কিন্তু এটা যদি ফাঙ্গাল হয়, এর সেল মেমব্রেনের মূল উপাদান হচ্ছে আর্গোস্টেরল। তাহলে একটা স্টেরয়েড, হ্যাঁ, ফাঙ্গাল সেল মেমব্রেনের মূল উপাদান হচ্ছে আর্গোস্টেরল। তাহলে ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনের মূল উপাদান হচ্ছে কি? পেপটাইডোগ্লাইকেন। এখন দুইটা সেল মেমব্রেনের মূল উপাদানই যেহেতু আলাদা, এখানে আপনি যদি সারা জীবন ব্যাকটেরিয়াল ড্রাগ ব্যবহার করেন এটা কিছুই হবে না, ঠিক আছে? এখানে আপনার অ্যান্টিফাঙ্গাল ড্রাগই ব্যবহার করতে হবে, ঠিক আছে? অ্যান্টিফাঙ্গাল ড্রাগগুলোর ভিতরে আমরা কি বলছি? এই যে আর্গোস্টেরলটা, এই আর্গোস্টেরলটা তৈরি হয় লিভারে সাইটোক্রোম P450 মেটাবলিজমের মাধ্যমে, ঠিক আছে? কোথা থেকে তৈরি হয়? লিনোস্টেরল। নাম কি? লিনোস্টেরল থেকে কি তৈরি হয়? আর্গোস্টেরল তৈরি হয় কোথায়? আমাদের সেলের সাইটোক্রোম P450 এনজাইমের মাধ্যমে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমরা কি একটা প্রশ্ন করছিলাম না, হোয়াই কিটোকোনাজল কল্ড ব্যাকটেরিয়া কি এনজাইম ইনহিবিটিং ড্রাগ, ঠিক আছে? অথবা আরেকটা প্রশ্ন দিছিলাম, হোয়াই ডোজ অ্যাডজাস্টমেন্ট ইজ রিকোয়ার্ড ইন কেস অফ কিটোকোনাজল এবং টেস্টোস্টেরন। একটা এনজাইম ইনহিবিটিং ড্রাগ, একটা কি এনজাইম ইনডিউসিং ড্রাগ। প্রশ্ন আসছিল না এরকম একটা? মনে আছে? বলেন তো কিটোকোনাজল কি কেন? কার মনে আছে এটা? দেখেন এনজাইম ইনহিবিটিং ড্রাগ মানে কি? ওই যে আমরা একটা এনজাইমের কথা বললাম
সাইটোক্রোম P450, তাই না? এই সাইটোক্রোম P450 এনজাইমের মাধ্যমে কি করে, লিনোস্টেরলটা আর্গোস্টেরলে পরিণত হয়, আর আর্গোস্টেরলটা ফাঙ্গাল সেল মেমব্রেনটাকে শক্ত মজবুত করে। এখন আমাদের কিটোকোনাজল হচ্ছে কি এই এনজাইমটার ইনহিবিটর, সে এসে কি করবে, এই এনজাইমটাকে আর ভালো করে কাজ করতে দিবে না। যদি কাজটা করতে দেয়, লিনোস্টেরলগুলো লিনোস্টেরলই থাকবে, আর্গোস্টেরলে কনভার্ট হবে না। ফাঙ্গাল সেল মেমব্রেনের উপাদানগুলো না পেয়ে কি সেল মেমব্রেনটা ধীরে ধীরে নষ্ট হয়ে রাপচার হয়ে যাবে, এইটুকুই কাজ। ঠিক আছে, তাহলে এটারও সেল মেমব্রেন নষ্ট হয়, এটারও সেল মেমব্রেন নষ্ট হয়, দুইটা কিন্তু দুই ভাবে হচ্ছে। ঠিক আছে, একটার নষ্ট হচ্ছে পেপটাইড ও গ্লাইকেনের ক্রস লিঙ্কিং বন্ধ হচ্ছে ট্রান্সপেপটাইডেস এনজাইমের কারণে, আর এটাতে কি হচ্ছে, লিনোস্টেরল থেকে আর্গোস্টেরল তৈরি হওয়ার প্রক্রিয়াটা বন্ধ হচ্ছে কিটোকোনাজল ফ্লুকোনাজল এদের কারণে। তার মানে এখানে কিটোকোনাজল কাজ করবে না, এখানে কি অ্যান্টিবায়োটিক কাজ করবে না। অ্যান্টিবায়োটিক বলতে কোনো অ্যান্টিবায়োটিকই কি এখানে কাজ করবে না। ঠিক আছে, তাহলে এটা মেকানিজমটা লিখে ফেলেন। তাহলে আর্গোস্টেরলটা হচ্ছে এটার মানে মেন উপাদান। কিটোকোনাজল ঠিক আছে, সাইটোক্রোম P450 এনজাইমটাকে কি করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে। ব্লক হয়ে যাচ্ছে কি, কনভার্সন মানে তৈরি হওয়া, লিনোস্টেরল টু আর্গোস্টেরল, লিনোস্টেরল থেকে আর্গোস্টেরল তৈরি হওয়াটা কি হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে। ব্রাস্ট আউট, লাস্টে কি ফাঙ্গাল ডেথ। ঠিক আছে, ফাঙ্গাল সেল মেমব্রেনটা ওই যে একই লাইন, উই ক্যান সোয়েল সোয়েলড এন্ড ব্রাস্ট আউট। স্যার এই ফাঙ্গাল প্রবলেম আমার আছে স্যার। আমার কানের ভিতরে না স্যার রাত্রে খালি চুলকায়, এই খালি চুলকায় কিন্তু এই রোগটা আমার 3-4 বছর ধরে। আমি কি করি, ওই যে কি আছে আপনি একটা কাজ করেন, না রাত আপনি আপনার কি পুষ বের হয় না পুজ মোজে আপনি আমাদের ক্লারিজল দিবেন। পরে স্যার আমি এটা পিজিতে গেছিলাম, হ্যাঁ পিজি হাসপাতালে কানের বিভাগে না, কান বিভাগে গেলাম, কান বিভাগে দেখলো, তারপরে কান ভালো আছে, এটা ফাঙ্গাস। হ্যাঁ, তারপরে আমি ট্রিটমেন্টে গেলাম, ওষুধ দিল আর কি একটা ক্রিম করে দিল ওই পটপটি করে, তারপরে ভালো হয় না স্যার। পরে আরেক ডাক্তার ওই 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 ডিপার্টমেন্টের আরেক ডাক্তারে আসছে, কয়েকদিন পরে, এটা আবার ইয়ং ডাক্তার, হি আবার ওইটা দেখে না, কয় যে এটা অ্যালার্জি। হ্যাঁ, এক ডাক্তার কয় এটা ফাঙ্গাস, আর এক ডাক্তার কয় অ্যালার্জি। কিন্তু এখনো স্যার রাত্রে না, খালি রাত্রে শুনবো আর অন্য সময় অ্যান্টি ফাঙ্গাল এটা কোন কোন খালি রাত্রে শুনবো আর অন্য সময় না, ওই সময় শুনবো। অ্যান্টিফাঙ্গাল তো বি তো অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিফাঙ্গাল মানে ওগুলো তো জ্বরেরগুলো বললাম কিটোকোনাজল, আর এটা হচ্ছে যে লাইস্টেটিন, অ্যাম্পিটোরিসিন বি, আমি নিজে কি ক্লোরসাইটোসিন, আর কতগুলো নাম আছে না, ফাঙ্গালে অ্যালার্জি আর আচ্ছা আচ্ছা বললো ওগুলো আলাদা। এটা কি ফাঙ্গাস। হ্যাঁ, এখন না রাইট কোনটা ঠিক এটা কেন রাখবো, দুইটা একসাথে আছে, নাইট্রেটিন গ্লাইসোপুলভিন দুইটা একসাথে। ভিন্ডো হচ্ছে। আর কান টান যন্ত্র দেখে যে না কান ঠিক আছে, কিন্তু দুই সাইডে দুই কথা, এক সাইডে কয় অ্যালার্জি, এক সাইডে কয় না। লাস্টে কি হয়েছে, একদম লাস্ট কথা বলেন, লাস্টে স্যার আমি দুইবার গেলাম, আপনি ওষুধ ঠিক মতো লাস্টে কি ভালো হয়েছে, না 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 এখনো স্যার এই প্রবলেম আছে। এখনো এই প্রবলেম আছে। পরে স্যার যে করোনা লাগে না, আর আমি সুযোগ করে
পরে ওই 2-3 বার খাইলাম, খালি ওই যে ওই ওষুধও খাইলাম, আবার স্যার ওই কানের মধ্যে যে ক্রিমটা দিল যেটা ইটা দিবেন, কটন বাটার দিবেন, ওটাও দিলাম। হ্যাঁ, ভালো হয়। পরে আর ওই জন্য আর একটা ইয়ং স্যার ছিল, ওটা মনে হয় ওই স্যারটা ট্রান্সফার হয়েছে। সে আবার বললো যে এটা ফাঙ্গাস না, এটা অ্যালার্জি। হ্যাঁ, অ্যালার্জির ওষুধ খাইলাম। পরে কিছু 2 মাস থাকলো আর ভালো হয়। পরে তো এই যে লেগে গেল বিশ্বযুদ্ধ, করোনা, আর যোগাযোগ হয়ে গেছে। এখনো রাত্রে স্যার আমার চুল খাই, খালি চুলকাবো, আমি কটন পাতা কাছে রাখি না, খালি একটু চুল খাই আর খালি ই করি, এই অবস্থা। কি একটা যন্ত্রণার অবস্থা ছিল, প্রত্যেক রাতেই চুলকাবো। মানে আল্লাহ আপনি আপনার স্যারের চেম্বারে একদিন গিয়ে হ্যাঁ, চেক করেন কানটা। কান ডিপার্টমেন্টে গেছিলাম, ওই পিজিআর। আচ্ছা দেখেন, আমরা একটু শেষ করে দিতে চাইছিলাম, বাট আমি স্যারের কাছে পরামর্শ নিই, মানে আপনি তো আছেন, তাই না? 2 স্যারের পরামর্শ দেওয়া দেখি হয়। ম্যাট্রোনিডাজল, হুম। ম্যাট্রোনিডাজল অ্যান্টিপ্রোটোজোয়াল দেয় না, দেখি স্যার অ্যান্টিফাঙ্গাল। অ্যান্টিপ্রোটোজোয়াল। Metronidazole itself antibiotic and antiprotozoal. It's a chemotherapeutic agent. ওকে, এটার ভিতরে কি কিছু প্রপার্টিজ আছে যে প্রপার্টিজগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল, কিছু প্রপার্টিজ আছে যে প্রপার্টিজটাকে অ্যান্টি প্রোটোজোয়াল। হ্যাঁ, এখন অ্যান্টিব্যাকটেরিয়াল বলতে কি সব ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এটা অ্যাক্টিভটা, এটা শুধুমাত্র হ্যাঁ অ্যানারোবিক ব্যাকটেরিয়া, অ্যানারোবিক ব্যাকটেরিয়া বলে। যে ব্যাকটেরিয়াগুলো অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে, এই টাইপের ব্যাকটেরিয়ার জন্য ম্যাট্রোনিডাজল 100% ইফেক্টিভ। ঠিক আছে, আর হচ্ছে প্রোটোজোয়া, বিশেষ করে ডাইজেস্টিভ ট্র্যাকে যে প্রোটোজোয়াগুলো আক্রমণ করে, অ্যামিবা, ঠিক আছে, জিয়ার্ডিয়া, এই টাইপের প্রোটোজোয়ার বিরুদ্ধেও কি ম্যাট্রোনিডাজলের ইফেক্ট অনেক ভালো। তারপরও এটাকে আমরা কি অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ হিসেবে বেশি ট্রিট করি, বাট এটার ভিতরে মনে রাখতে হবে যে কি আপনার অ্যান্টিবায়োটিক প্রপার্টিজ আছে, অ্যান্টিবায়োটিক হিসেবে এটা ব্যবহার করা যায়। তার মানে এটা ডোজেস ফর্ম আপনাকে সুনির্দিষ্টভাবে দিতে হবে 8 ঘন্টা পর পর, মিনিমাম 3 দিন। ঠিক আছে, ওই ম্যাট্রো 2টা করে খাবেন আর ডায়রিয়া বন্ধ হয়ে যাবে, এই টাইপের চিন্তা বাদ দিতে হবে। ঠিক আছে, কারণ এইভাবে চিন্তা করতে করতে কিন্তু একটা পটেনশিয়াল কলেরার ওষুধ টেট্রাসাইক্লিন, ঠিক আছে, খাবেন 2টা খাওয়ার সাথে সাথে পায়খানা বন্ধ, এটাকে আমরা একদম কি জাত মেরে ফেলছি। এখন আর টেট্রাসাইক্লিন কিছুই কাজ করে না। ঠিক আছে, সামনে আমরা এখন খাচ্ছি সিপ্রোকে আর এজিথ্রোকে। এজিথ্রো ডায়রিয়া হলেই দেখবেন, ডায়রিয়ার জন্য যে ওষুধ ব্যবহার করবে ওইটাই নষ্ট হবে। ঠিক আছে, এখন সিপ্রোসিনের ডায়রিয়ার ডোজ কি 1 গ্রাম এট এ টাইম। ঠিক আছে, যদি না সারে এরপরে 12 ঘন্টা পর আপনি আবার খাবেন। যদি 12 ঘন্টার মধ্যে অবস্থার কি উন্নতি না হয় তাহলে আরো 3 দিন খাবেন একটা একটা করে। আর অ্যাজিথ্রোমাইসিনের ডোজ কি 1 গ্রাম এট এ টাইম, এরপর আর খাবেন না। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা শিখে গেছি যে ডায়রিয়াতে অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করে, এইভাবে ব্যবহার করতে করতে অ্যাজিথ্রোমাইসিন সিপ্রোসিনের মতো পটেনশিয়াল ড্রাগগুলো এখন হয়ে গেছে ডায়রিয়ার ওষুধ। ডায়রিয়া হলে শুধু এটা খায়, অন্য কোনো সময় খায় না। টাইফয়েডে সিপ্রোসিন ব্যবহার করতে ডাক্তাররা সাহসী পায় না, কারণ ওই যে ডায়রিয়াতে খেয়ে খেয়ে রেজিস্ট্যান্স হয়ে গেছে। ডাইরেক্ট সাইড এমআরআই দেয়, মেনোভেন মারা দেয়। ডায়রিয়ার জন্য এখন পর্যন্ত তো সেপ্ট্রিয়াকজন মারতেছে, ঠিক আছে, সামনে দেখবেন সেপ্ট্রিয়াকজন মারা বন্ধ হয়ে গেছে টাইফয়েডে, একেবারে ডাইরেক্ট। কেউ যে বলে মেরোপেনাম সরাসরি কি হসপিটালে ভর্তি থাকলে তো আরো বড়টা দিল, যেটার দাম 4000 4500 টাকা, না ভালো হবেন না তা না হলে, আসলেই তো সত্য। ঠিক আছে, তার মানে কি আপনি যদি নিজে সচেতন না হন তাহলে এই অসচেতনতা কিন্তু আপনার উপরে পড়বে। কিসের জন্য? যে আপনি যখন ফার্মেসি থেকে অ্যাবিউজ করবেন, একটা লোক যদি আপনার এলাকাতে কি হয় রেজিস্ট্যান্স হয় কোনো একটা ব্যাকটেরিয়া, বুঝেন, রেজিস্ট্যান্স যদি হয় তাহলে স্বাভাবিকভাবে কি ওই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া দিয়ে কি আপনি আক্রান্ত হতে পারেন না? আপনি কি মনে করতেছেন যে ওই লোকটাই শুধু মারা যাবে, আপনি মরবেন না? যদি কোনো ব্যক্তি কোনো রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ার কারণে মারা যায়, ঠিক আছে, ওই ব্যাকটেরিয়া যাকে যাকে আক্রমণ করবে সবাই এই রোগে মারা যাবে। কারণ রেজিস্ট্যান্স তো মানুষ হয় না, রেজিস্ট্যান্স হয় কে? ব্যাকটেরিয়া। তাহলে এই ব্যাকটেরিয়াদের আশেপাশে যারা আক্রান্ত হবে সবার একই অবস্থা হবে, যার ওনার অবস্থা যা হয়েছে। স্যার একটা বিষয়, এই ডায়রিয়ার জন্য আমাদের সিপ্রোসিনটা ভালো না এই এজিথ্রোমাইসিনটা ভালো? ডায়রিয়ার জন্য ওআরএসটা ভালো, ওআরএস আর জিঙ্ক। ঠিক আছে, ডায়রিয়ার জন্য যদি কিছু দিতে ইচ্ছা করে ওআরএস দিবেন আর জিঙ্ক দিবেন। ঠিক আছে, এরপরে দেখবেন যে ডায়রিয়ার অবস্থাটা কিরকম। যদি দেখেন ডায়রিয়া একদিনে কন্ট্রোল হচ্ছে না, পায়খানায় বিশ্রী রকমের গন্ধ বেরোচ্ছে, ঠিক আছে, ডিম পচা টাইপের কি এক ধরনের গন্ধ আসতেছে পায়খানাতে, তখন আপনি চিন্তা করবেন যে অ্যান্টিবায়োটিক অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ কোনটা দিব। তখন আপনি সিপ্রোসিনের সাথে কি ওই ম্যাট্রোনিডাজোল দিতে পারেন।
ঠিক আছে, অথবা শুধু সিপ্রোসিন দুইটা একত্রে কি খাওয়াই দিতে পারেন, অথবা কি অ্যাজিথ্রোমাইসিন দিতে পারেন, বাচ্চা হলে ইরাইথ্রোমাইসিন দিতে পারেন, তারপরে কি নালিডাক্সিক অ্যাসিড দিতে পারেন। এখন এটা বলা যাবে না যে স্যার এটা ভালো না ওইটা ভালো, যেটা কাজ করে ওইটাই ভালো। এখন আপনার অ্যাজিথ্রোমাইসিনের রেজিস্ট্যান্স, ওনার সিপ্রোসিনের রেজিস্ট্যান্স, তাহলে ওনার জন্য অ্যাজিথ্রোমাইসিন ভালো, আপনার জন্য সিপ্রোসিন ভালো। রেজিস্ট্যান্স বুঝবো কি করে স্যার? রেজিস্ট্যান্স বোঝার উপায় আছে না। এক নাম্বার তো ওষুধ খেলে কাজ করবে না, এই তো বুঝলাম এক নম্বরে। দুই নম্বরে কি ওষুধের টেস্ট আছে, তাই না? আপনি কালচার সেন্সিটিভিটি টেস্ট দিবেন, 72 ঘন্টা পরে রিপোর্ট দিবে, আপনিও টাকা পাইলেন, প্রতিষ্ঠানও টাকা পাইলেন। রাতে মানে লাগে লাগে টেস্ট দিয়ে আমি পে করে দিতাম। 72 ঘন্টার আগে যদি আপনার কালচার সেন্সিটিভিটি রিপোর্ট দেয়, তাহলে এই রিপোর্ট আর কোনো কাজে না, শুধু প্রিন্ট করে দিচ্ছে। ওটা পাতলা আপনাকে ওইখান থেকে ব্যাকটেরিয়াটা নিবে, ব্যাকটেরিয়াটাকে আগার মিডিয়াতে বা যে কোনো একটা মিডিয়াতে কালচার করবে, গ্রো করবে, এরপরে ব্যাকটেরিয়াটাকে নিয়ে টেস্ট করবে, তাহলে সময় লাগবে না? স্যার ওইটা একটু স্যার বুঝে দেন তো কিভাবে স্যার আমরা বুঝবো ব্ল্যাকবোর্ডে স্যার যে এইটা আমার এইটা রেজিস্ট্যান্স আছে। আর লেখা দে রেজিস্ট্যান্স যেটা আর লেখা দে, আর যেটা অ্যাক্টিভেট এই লেখা দে, এরকম লেখা দে। এই তো সহজ, নিচে লিখেও দিবে যে এস বলতে বোঝাচ্ছে সেনসিটিভ, আর বলতে বোঝাচ্ছে রেজিস্ট্যান্স, এটা লিখেও দিবে নিচে। ওইটা ওই টেস্টে রিপোর্ট দেখাতে কোনো সমস্যা না। রেজিস্ট্যান্স মানে কি? এই অ্যান্টিবায়োটিকে এই জীবাণুটা মরে না। সেনসিটিভ মানে কি? এই অ্যান্টিবায়োটিকে এই জীবাণুটা মরে। ঠিক আছে, ওকে। ম্যাক্টোনিরাজল, ম্যাক্টোনিরাজলটা লেখেন। হ্যাঁ, এইটুকু সব প্রথম শব্দটুকু তাহলে একটু স্যার লেখেন। আমি যে বিষয়টা স্যার এর যেটাতে লেখা থাকবে যে অ্যান্টিবায়োটিক, ওই অ্যান্টিবায়োটিকটা আমি দিতে পারবো। জি, সেনসিটিভটাই তো দিবেন, রেজিস্ট্যান্সটা দিলে কাজ করবে। ঠিক আছে। হ্যাঁ, সেনসিটিভটা দিতে হবে। ওকে, তাহলে ইন্টার ইনটু দ্য অ্যানারোবিক ব্যাকটেরিয়া অ্যান্ড সেনসিটিভ প্রোটোজোয়া, আমরা কিন্তু দুইটার ক্ষেত্রেই বলতেছি, তাই না? অ্যানারোবিক ব্যাকটেরিয়া এবং সেনসিটিভ প্রোটোজোয়ার মধ্যে কিসে প্রবেশ করবে? ব্যাকটেরিয়া হলে ব্যাকটেরিয়া বই কই? ওই ওই কালকে একটু দোকানে গেছিলাম, তো পরে ওই ব্যাগ সহ তো এটা এবার আইছিলাম একটু কাজে, পরে স্বপন কই? পরীক্ষা দিতে গেছে আজকে, কালীগঞ্জ। কি করতে? ওই ডিগ্রি একটা সাবজেক্ট খারাপ হয়েছিল, মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি। আচ্ছা, 2 নাম্বার লাইনটা কি লিখবেন? এত বিস্তারিত লেখার দরকার নেই, এখানে ছোট্ট করে লিখলে হবে। রিডিউস নাইট্রো গ্রুপ লাগবে না, আসলে এটা ইনঅ্যাক্টিভ থাকে, শরীরের ভিতরে যে কি হয় অ্যাক্টিভ হয়, এটা লাগবে না। লিখবেন যে এইখান থেকে শুরু করেন, রিঅ্যাক্ট উইথ, কোনটা স্যার? ওই মেট্রোনিডাজল। হ্যাঁ ম্যাক্টোনিডাজল, রিঅ্যাক্ট উইথ ভেরিয়াস ইন্টারসেলুলার মলিকুল ডিএনএ প্রোটিন অফ দ্য অর্গানিজম। ভেরিয়াসটা কি মানে ঠিক আছে? VERIOUS। ভেরিয়াস জোয়ারটা লিখে না আর কোনটা স্যার? ইন্টারসেলুলার ম্যাক্টোনিডাজল, ম্যাক্টোনিডাজলের প্রথমে বলছি ইন্টার ইনটু দ্য ও into the anaerobic bacterial and sensitive protozoa. অ্যামানোবিক অ্যানারোবিক Bacteria. sensitive protozoa react with ভেরিয়াস ইন্টারসেলুলার ম্যাক্রোমোলিকুলটা কি স্যার? ওই যে ম্যাক্রো আর মাইক্রো, ম্যাক্রো মানে বড় মলিকুল, একটু জায়গা ম্যাক্রো আর মাইক্রো। Sensitive protozoa. react with various intracellular macromolecule। React with intracellular molecules. আচ্ছা, আপনি যদি ইন্টারসেলুলার মলিকুল লিখতে কষ্ট লাগে, আপনি ডাইরেক্ট এখানে লিখতে পারেন কি ইন্টারসেলুলার মলিকুলগুলোর নাম, রিঅ্যাক্ট উইথ ডিএনএ অ্যান্ড প্রোটিন প্রোটিন। ঠিক আছে, ব্যাকটেরিয়া অ্যান্ড প্রোটোজোয়াল রেড। Macromolecule. Macromolecule. ঠিক আছে, ডাইরেক্ট কি ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়াটা এখন কি হবে? মারা যাবে। তার আগে লিখে নিতে পারেন ইনহিবিট নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। ঠিক আছে, এটার আগে লেখেন ইনহিবিট নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। ব্যাকটেরিয়াল ডেথ লেখেন না, এখন লেখেন ইনহিবিট বা ব্লক নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। এই লাইনের আগে এই জায়গাটা কি লিখবেন? নিউক্লিক অ্যাসিড সিনথেসিসটা যে বন্ধ হয়, ডাইরেক্ট এটা লিখে নেন, ব্লক Synthesis.
এরপরে কি ব্যাকটেরিয়াল প্যারাসাইটিক্যাল ডেথ। দেখেন ওষুধটা আপনি হাত দিয়ে ধরবেন, ধরার সাথে সাথে আপনার মাথায় আসবে কি এই ওষুধটা এরকম করে কাজ করে, এই ওষুধটা জেনেরিক এটা, এই ওষুধটার ডোজ এটা। ধরার সাথে সাথে কি মাথায় আসতে হবে বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক কোথায় কাজ করতেছে, ব্যাকটেরিয়া সেল ওয়াল ধ্বংস করে দিচ্ছে। অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ প্রোটিন তৈরিটা কি বন্ধ করে দিচ্ছে। একেবারে সাথে সাথে আপনার কি ওষুধটা ধরার সাথে সাথে মাথায় এই জিনিসগুলা কি চলে আসতে হবে। হাত পড়ে গেলে বা পোড়া ক্ষতস্থানে কোন ধরনের অ্যান্টিবায়োটিক সিলভার সালফার হাত যখন পুরো যাচ্ছে, পুরো জায়গায় যখন আপনি দিচ্ছেন, একটা তো আমরা বাইরে থেকে বলতেছি ক্রিম বার্না ক্রিম যেটা দিচ্ছে সিলভার সালফার ডায়ারিটি, এছাড়াও আপনি যদি কি সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিতে চান জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য, তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যারা ভালো কাজ করে তাদের দিবেন, কারণ এখানে কি পুঁজ সৃষ্টিকারী বিভিন্ন জীবাণু আসতে পারে না। তাহলে আপনি ফ্লুক্লোক্সাসিলিন দিতে পারেন, ফ্লুক্লোক্সাসিলিন দিতে পারেন, স্যাফ্রাডিন দিতে পারেন, তাই না, ম্যাট্রোনিরাজল দিতে পারেন এই জায়গাটাতেও, অ্যানারোবিক ব্যাকটেরিয়া যেন না ধরতে পারে। ঠিক আছে, দেখেন প্রত্যেক অ্যান্টিবায়োটিকই জীবাণুর বিরুদ্ধে কি করে, কাজ করে, কম আর বেশি। লাস্ট অ্যালবেন্ডাজল, এটা বললে আমাদের অ্যান্টিপ্রোটোজোয়াল মানে অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগ শেষ। ঠিক আছে, দেখেন অ্যালবেন্ডাজল যে এটা অ্যান্টি কি ড্রাগ, অ্যান্টি হেলমেন্থ্রিক ড্রাগ, তাই না। তাহলে অ্যান্টি হেলমেন্থ্রিক ড্রাগটা যখন আমরা খাচ্ছি, এই ড্রাগটা কি করবে, কৃমির জীবাণুর বিরুদ্ধে কাজ করবে, কৃমির বিরুদ্ধে কাজ করবে, তাই না। তাহলে কথা হচ্ছে যে আমরা যখন কৃমির জন্য ড্রাগটা খাচ্ছি, এই ড্রাগটা কি করে, দেখেন কৃমি আমাদের শরীর থেকে কি নেয়, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম বিভিন্ন এটিপি তৈরি হয়, বিভিন্ন খাদ্যের উপাদান তৈরি হয়, এইগুলো সে কি করে ওইখান থেকে শোষণ করে নেয়। আচ্ছা স্যার, কৃমিটা আমাদের যে প্রোটিনটা, খাদ্যের যে সারাংশ প্রোটিন, এটা তো খুব গ্লুকোজটাকে নেয়। গ্লুকোজটাকে, আর কৃমি থাকে তো একদম নিচে। নিচের নাম কি, ওই জায়গাটার নাম কি, রেকটাম কিসের অংশ, এটা তো এর একদম শেষ অংশ স্যার। কিসের অংশ, তার মানে কি বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্তে তো থাকতেছে কৃমিটা, সে তো চলাচল করতে পারে, মুভ করতে পারে, ওই জায়গা থেকে কি সামনেও আসতে পারে, পেছনেও যেতে পারে, তাই না। তাহলে কি সে ওই জায়গায় যদি থাকে তাহলে খাদ্য উপাদানগুলো সে শোষণ করবে না, এই রেসপিরেটরি না, ডাইজেস্টিভ ট্র্যাকে। ঠিক আছে, তাহলে ডাইজেস্টিভ ট্র্যাকে যে থাকতেছে ওইখান থেকে সে কি করতেছে, বংশবৃদ্ধি করতেছে, সব করতেছে না। যখন আমরা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ খাচ্ছি, অ্যান্টি হেলমেন্থ্রিক ড্রাগ খাচ্ছি, অ্যান্টি হেলমেন্থ্রিক ড্রাগগুলো যে জাস্ট কি করতেছে, যে মাইক্রোটিউবিউলস গুলো দিয়ে সে আমার শরীর থেকে শোষণ করে গ্লুকোজ, ওই মাইক্রোটিউবিউলস গুলাকে ব্লক করে দিচ্ছে। যখনই মাইক্রোটিউবিউলস গুলো ব্লক হয়ে যাচ্ছে, ইয়ার পক্ষে কি আর কি করা সম্ভব হচ্ছে না, আমার শরীর থেকে কোনো কিছু শোষণ করা সম্ভব হচ্ছে না। যখন সে শোষণ করতে পারবে না, তখন সে কি হবে, গ্লুকোজের অভাবে, আপনারা যদি আমি না খাওয়াই রাখি কি করবেন, প্রথম দিন হাঁটাচলা করতে পারলেও, দ্বিতীয় দিন কি যদি না খাওয়াই রাখি বসে থাকতে পারলেও, তৃতীয় দিন কিন্তু শুয়ে পড়বেন। কৃমিগুলা কি হয়, একেবারে গ্লুকোজের অভাবে, শক্তির অভাবে ইমমোবালাইজড হয়ে যায়, মানে আর লড়াচড়া করতে পারে না, এবং কয়েকদিন ওইখানে থাকার পরে মারা যায়। তার থেকে কি হয়, ধীরে ধীরে বের হয়ে যায়। এখন কথা হচ্ছে যে কৃমি যখন বের হয়ে যাচ্ছে, কৃমির বাচ্চাগুলোও কি মরে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, কিন্তু কৃমির ডিমের উপর কিন্তু কোনো আসর করতে পারে না এই আমাদের অ্যান্টি হেলমেন্থ্রিক ড্রাগগুলা। তাহলে কৃমি যদি ডিম পেড়ে থাকে আজকে, এই ডিম 3 দিন বা 5 দিন পরে ফুটে কি হবে, বাচ্চা বের হবে। ঠিক আছে, অনেক দিন পরে স্যার 1 ঘন্টা 40,000 লাগে, 1 দিনে 40,000 এরকম শুনছিলাম স্যার। আচ্ছা স্যার, মাছের ডিমের কথা যদি চিন্তা করেন, ঠিক আছে, একটা ইলিশ মাছের ডিম খাইছেন, ওখানে কত হাজার ডিম আছে। হাজার কোটি গুণ হবে স্যার। শেষ করে দেন, আমাদের টাইম চলে যাচ্ছে, এটা শেষ করে দেন, আর যেটা হয়ে যাচ্ছে স্যার। একদম আইডিয়াল ডোজটা কি, মানে আলবেন্ডাজল অনেক ডাক্তার বেশিরভাগ একটা করে দেয়, আবার অনেকে 7 দিন করে একটা, একদম আইডিয়াল ডোজ কোনটা স্যার? এক সপ্তাহ পরে আবার একটা স্যার আপনি ওই যেটা বলতে চাইলেন স্যার, ওটা পুরোপুরি বললেন স্যার, বলে দিচ্ছি। বলতে চাইলেন, দেখেন আপনি যখন কৃমির ওষুধ খাবেন, ঠিক আছে, কৃমির ওষুধ একটা হচ্ছে কনসিকোয়েন্স ডোজ, কৃমিতে আক্রান্ত হওয়ার ডোজ, অর্থাৎ একজন কৃমিতে আক্রান্ত, পেট ফুলে আছে, এটার জন্য পরপর 3 দিন 3টা, এরপরে কি 5 দিন বা 7 দিন পরে আরেকটা। ঠিক আছে, এটা হচ্ছে কনসিকোয়েন্স ডোজ, তারপরে 5 দিন বা 7 দিন পরে আরেকটা।
ঠিক আছে, এটা কি যে ব্যক্তি কৃমিতে আক্রান্ত অলরেডি পেটের ভিতরে কি কৃমি আছে, কৃমি আছে। কৃমির কারণে পায়খানা চুলকাচ্ছে। ন্যাচারালি আমরা যেটা 3 মাস পর খাই হুম। ওটা আরেকটা হচ্ছে প্রোটেকশনের জন্য। Protection। আপনার কৃমি আছে কি নাই জানি না, কৃমি কি মানে প্রোটেকশনের জন্য, যেন কৃমির আক্রমণটা না হয়। এটার জন্য কি আপনি আজকে একটা খাবেন, 5 দিন বা 7 দিন পরে কি আরেকটা খাবেন। আজকে যেটা খাচ্ছেন সেটা তো কি কৃমি এবং কৃমির বাচ্চা থাকলে মারা যাচ্ছে, কিন্তু ডিমগুলা কিন্তু কি মরতেছে না। ডিমগুলা 2-3 দিন পরে ফুটবে, ফুটার পরে কি 5 দিন বা 7 দিন পরে আরেকটা খাবেন, এখানে কি মারা যাবে ওই বাচ্চা ইয়াগুলা সহ মারা যাবে। সব মারা যাবে। ঠিক আছে, এই জন্য আমরা এটা খাচ্ছি। মারা যায় না, ডিম মারা যায় না। ডিমের উপরে তো ওষুধের কোনো কাজ নাই। জীবাণুর উপরে কাজ ওষুধের কাজ হচ্ছে জীবাণুর উপর, তার মানে ডিম ফুটে অ্যাটলিস্ট বাচ্চা বের হইতে হবে। ঠিক আছে, এই বাচ্চা বেরোনোর সময়টাই দিচ্ছি আমরা কি পরের ডোজটার জন্য, যে ডিম যেগুলা ফুটছ সবগুলা কি বাচ্চা হয়। আচ্ছা শুধু সিঙ্গেল ডোজ যেটা দিয়ে কি করে কোনটা? অনেক ডাক্তার শুধু একটা ডোজ দিতে হ্যাঁ, যে ডাক্তার একটা ডোজ দিচ্ছে, ঠিক আছে, ওইটাও প্রোটেকশনের জন্যই দিচ্ছে শুধু। ঠিক আছে, প্রোটেকশনের জন্য যেটা দিলে- ওটা তো সমস্যা করবে না, কারণ আমাদের যখন দরকার আছে স্বাভাবিক, বুঝেন, প্রোটেকশনের জন্য যখন দিচ্ছে তখন তো আমার পেটে কৃমি নাও থাকতে পারে। একটা দিল যে এটা ঠিক আছে, তো মারা গেল হ্যাঁ, না থাকলেও কোনো সমস্যা নেই। জাস্ট 6 মাস 1 বছর পর পর একটা করে ডোজ খায় না। হ্যাঁ। বিশেষ করে কাদের এটা বেশি খাওয়া উচিত, যারা মাটি নিয়ে কাজ করে, মাটির এলাকায় থাকে। ঠিক আছে, এখন আমাদের বেশিরভাগ ছেলে মেয়েরা কোথায় থাকে, একদম কি স্যানিটাইজ ভাবে থাকে না, ফ্লোরিং, এখানে কৃমির আক্রমণ কি কম হওয়ার সম্ভাবনা বেশি। বাট মাটিতে অনেকে বাথরুম করতেছে, মাটিতে অনেকে ইয়া করতেছে, অনেক কৃমির ডিম থাকতেছে, আপনি ওই মাটিতে হাত দিচ্ছেন, কৃমির ডিম কি লেগে যাচ্ছে, খাবারের মাধ্যমে কি শরীরে ঢুকে যাচ্ছে। তারপরে কি খেতে ইয়া দিচ্ছে না, গোবর দিচ্ছে না, গোবরে কৃমির ডিম থাকতে পারে। আপনি ভালো করে শাকসবজি যদি না ধুয়ে কি না সিদ্ধ করে খান, তাহলে কি প্রিমিয়াম জীবাণু ঢুকে যেতে পারে। ও কি খালি বেঁচে থাকার জন্য সিস্ট ফর্মে কি বাইরে থাকতেছে, যখনই আপনার শরীরের ভিতরে যাবে তখনই কিন্তু কি উপযুক্ত পরিবেশ পেয়ে যাবে, গরম পাবে, সাথে সাথে ফুটে বাচ্চা বের হয়ে যাবে। আর একটা বাচ্চা একটু বড় হলে এটা থেকে কি স্যার ক্রিমি তো আবার দুই ধরনের মনে হয়, এটা ছোট ক্রিমি বা গোড়া ক্রিমি, আর একটা হলো বড় হয় কেঁচুর মতো। এই কেঁচুর মতো ক্রিমিটা আমি বাচ্চাদের হইতে দেখতাম আগে, বড়দের মধ্যে এই বড় ক্রিমিটা হয় না, কারণ দেখি এটা হয় কি কারণ? কারণ কি বাচ্চাদের পায়খানাটা দেখেন, বড়দের পায়খানা তো দেখা যায় না। আর সে- ঠিক আছে, বড়দেরও হইতে এটা দেখেন। দেখা না কেন, আমি নিজেই তো আর বড়, আমি দেখি না আমার হ্যাঁ, একটা জিনিস